নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহারে বিজেপি জয় লাভ করুক কিংবা বিহারে বিজেপি আবারও সরকার তৈরি করুক, সেটা এই মুহূর্তে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার ছাড়াও আরেকটা সংগঠন চাইছে, এবং সেই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে যত টাকা লাগুক না কেন, টাকার জন্য যেন কেউ চিন্তা না করে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেকেন্ড ইন কমান্ড, যাকে বলা যেতে পারে। মোহন ভাগবতের পরেই যার নামটা উঠে আসে, দত্তাত্রেয় হোসবলে, তার মুখ থেকে কিন্তু এই ধরনের কথা শুনতে পাওয়া গেছে। রিসেন্টলি পাটলিপুত্রে আরএসএস এর একটা সম্মেলন ডাকা হয়েছিল, এবং যেটা কিন্তু মূলত ডাকা হয়েছিল, ধরা হচ্ছে যে বিহার ভোটে কিভাবে আরএসএস সক্রিয় হয়ে উঠবে বিজেপির পাশাপাশি সংগঠনকে মজবুত করতে, সেই সূত্রে। এবং সেখানেই কিন্তু দত্তাত্রেয় হোসবলে, যিনি একদম আরএসএস এর সেকেন্ড ইন কমান্ড বলা যেতে পারে, একদম মোহন ভাগবত যদি আরএসএস এর বর্তমান মুখ হয়, তার পেছনেই আছেন একদম দত্তাত্রেয় হোসবলে। তার মুখ থেকে এই ধরনের কথা, সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে যে কেন হঠাৎ করে আরএসএস কে এই মুহূর্তে এতটা জোর দিতে হচ্ছে বিহারের উপর। তার কারণটা কি এটাই যে মোদী 3.0 সরকারটা টিকে আছে বিহারের 12 জন সাংসদের উপর অনেকটা ভিত্তি করে? শুধুমাত্র কি সেই জন্যই নরেন্দ্র মোদীকে 10,000 টাকা করে 75 লক্ষ মহিলাকে প্রতি মাসে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হলো? শুধুমাত্র কি সেই জন্যই অমিত শাহকে বিভিন্ন ভাবে এসআইআর বা ইলেকশন কমিশনকে ম্যানেজ করার একটা বিভিন্ন যে প্রেক্ষাপটগুলো উঠে আসছে, অভিযোগগুলো উঠে আসছে, সেইটার মাধ্যমে 65 লক্ষ মানুষের নাম বাদ দিতে হলো? এগুলোর কারণটা আসলে কি? এইগুলোর কারণটা কি শুধুমাত্র নরেন্দ্র মোদী 3.0 সরকারটা টিকে আছে বিহারের যে 12 জন সাংসদ তাদের ভিত্তিতে, নাকি এর পেছনে আরো গুরুত্বপূর্ণ কোনো কারণ আছে, যে যার কারণে একদম আরএসএস এর পক্ষ থেকে বলা হয়েছে যত টাকা লাগুক না কেন বিহারকে জিতিয়ে আনতেই হবে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার আবার তৈরি করতেই হবে, কোনো উপায় নেই, তার জন্য যত টাকা লাগে লাগতে থাক। সুতরাং এইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরএসএস মাঠে নামতে বাধ্য হলো বিহারে বিজেপিকে জিতিয়ে আনার জন্য। কেন এই প্রশ্ন উঠছে, এবং সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অবধি। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা জানেন যে বিহার ভোট যত এগিয়ে আসছে, তত বিভিন্ন সমীকরণ গুলো কিন্তু বিভিন্ন ভাবে মাথা চাড়া দিচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল তার উঠে আসছে। কখনো চিরাগ পাসওয়ান, তিনি 40টা সিট চাইছেন, কখনো জিতেন্দ্র মাঝি, তিনি 20টা সিট চেয়ে বসছেন, কখনো আমরা দেখতে পাচ্ছি এনডিএ এর মধ্যে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের যে দল, নীতিশ কুমারের দল বলছে বিজেপি যতগুলো আসনে লড়বে তার থেকে একটা অন্তত বেশি আসন আমাদেরকে দিতেই হবে। এই যে বিভিন্ন বিষয়গুলোকে ম্যানেজ করে বিজেপিকে বিহারে ভোটে লড়াই করার ক্ষেত্রে যেতে হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, এবং খুব সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী বারংবার বিহার যাত্রা করছেন, এবং আমরা যেটা দেখলাম যে এই সমস্ত গঠবন্ধনের যে সমস্ত সমীকরণ, সেগুলো বাদেও সাধারণ মানুষকে খুশি করার মতন কিংবা সাধারণ মানুষের হাতে টাকা গুঁজে দেওয়ার মতন একটা করুণ অবস্থা এই মুহূর্তে তৈরি হয়েছে। বিহারে নীতিশ কুমারের সরকার চলছে গত 20 বছর ধরে, এবং 20 বছর ধরে সরকার চলার পরেও এমন অবস্থা সরকারের, যেটাকে নিয়ে কিন্তু বারংবার বিরোধীরা কটাক্ষ করছে। এবং সেই কটাক্ষের জবাব হিসাবে একমাত্র নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা মাথা খাটিয়ে বের করেছেন যে টাকা ক্যাশ দিয়ে দাও একদম সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে, যার একটা প্রভাব পড়বেই ভোটে। এবং সেটা প্রত্যেকবার প্রত্যেকটা রাজ্যে প্রমাণিত, এবং সেটা লাডলি বেহেনার ক্ষেত্রে বলতে পারেন, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বলতে পারেন। এবং এই যে বিহারের ভোট নিয়ে আমরা আলোচনা করছি, সেখানেও মহাগঠবন্ধন কিংবা কংগ্রেস পক্ষ থেকে রাহুল গান্ধী বলেছিলেন 2,500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে বিহারে যদি এই আইএনডিআই এর জোট কিংবা তেজস্বী যাদবের সরকার তৈরি হয়। সেখানে তার 4 গুণ টাকা এককালীন যদি কোনো মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়, অর্থাৎ 2,500-এর 4 গুণ 10,000 টাকা, তাহলে সেই ভোটটা যে অবশ্যই পড়বে বিহারে বিজেপির পক্ষে, তেমনই একটা সমীকরণ তারা ভাবনা চিন্তা করেছিলেন। কিন্তু বক্তব্য হচ্ছে এই মুহূর্তে কেন সেটা হচ্ছে, এবং তার পরবর্তীতেও কি সম্পূর্ণভাবে এই খেলাটা বদলে দিতে পারবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? তাহলে প্রশ্ন উঠছে এই মুহূর্তে কেন আরএসএস এর সেকেন্ড ইন কমান্ড দত্তাত্রেয় হোসবলে, তাকে রাস্তায় নামতে হলো, তাকে কেন পাটলিপুত্র যেতে হলো? তিনি কেন নাগপুর থেকে সম্পূর্ণ বিষয়টা পরিচালনা করতে পারলেন না? পাটলিপুত্রে তিনি 3 দিন ব্যাপী সম্মেলন করছেন, এবং সেই সম্মেলনে একাধিক বিহারের যারা আরএসএস পন্থী নেতা কিংবা বিহারের যারা বিজেপির পক্ষ থেকে যে সমস্ত নেতারা উঠে আসেন কিংবা মুখ, তারা গিয়ে উপস্থিত হয়েছেন, এবং আরএসএস সংগঠকরা তো রয়েছেন সেখানে। এবং সেখানে গেলেন না মোহন ভাগবত, এবং সেই মোহন ভাগবত না যাওয়া অবস্থায়
বন্দ্যোপাধ্যায় দত্তাত্রেয় হসবে একটা কথা বলে বসলেন, যেটা ইতিমধ্যেই শোরগোল ফেলেছে। তিনি বলছেন যে বিহার জিতিয়ে আনতেই হবে এবং তার জন্য টাকার চিন্তা আপনারা করবেন না, টাকার জোগান হয়ে যাবে। কিন্তু কেন এতটা মরণ বাচন কামড়? তার কারণ কি এটাই যে নীতিশ কুমার তিনি যদি মুখ্যমন্ত্রী না হতে পারেন, তাহলে পরবর্তীতে বিজেপি কে আর সমর্থন করবে না নীতিশ কুমারের জেডিইউ দল। তার কারণ আমরা দেখেছিলাম গিরিধারী যাদব নীতিশ কুমারের দলের এমপি, তিনি লোকসভায় বাইরে একদম দাঁড়িয়ে এসআইআর যখন চলছে তখন তিনি বলেছিলেন বাদল অধিবেশনের মধ্যেই যে যেভাবে এসআইআরটা চলছে সেটা কখনো আমরা মেনে নিতে পারছি না এবং বিহারের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআর। এই যে বিভিন্ন প্রেক্ষাপটগুলো উঠে আসছে এবং নীতিশ কুমারের দলের মধ্যেই কিন্তু দুটো লবি আছে। একটা লবি আছে যারা একদম বলা যেতে পারে সংবিধানপন্থী, কিংবা একটা লবি যেটা বলা যেতে পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং বলা যেতে পারে অনেকটা লিবারাল। তারা কিন্তু নীতিশ কুমারের দলটা করেন বিহারের ইন্টারেস্টের প্রেক্ষিতে, অর্থাৎ বিহারের একটা লোকাল পার্টি নীতিশ কুমারের দল জেডিইউ পার্টি, এবং সেটা তারা করেন লালু প্রসাদ যাদবের বিপরীতে দাঁড়ানোর জন্য। তারা যে সম্পূর্ণ বিজেপি পন্থী তারা কিন্তু নন তেমন, অর্থাৎ তাদের কিন্তু একটা লিবারাল সেকশন রয়েছে। তারা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়কে নিয়েই একত্রিতভাবে ভোটটা লড়াই করতে চান এবং সংখ্যালঘু বেল্টেও তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক রয়েছে। সুতরাং তারা কিন্তু এইটাতে বিশ্বাসী নন, তারা বিজেপির সঙ্গে সরকার গঠন করলে এটাতে বিশ্বাসী নন যে আমরা শুধুমাত্র হিন্দুদের ভোটে জিতে লোকসভায় যাব বা বিধানসভায় যাব, তাদের এটা বিশ্বাস নয়। সুতরাং এই 12 জন সাংসদের মধ্যেও কিন্তু গিরিধারী যাদব তাদের মতন বেশ কিছু সাংসদ রয়েছেন যারা কিন্তু মোদী সরকারের একদম এক কাট্টা সমালোচনা করেন। এবং আমরা দেখেছিলাম গিরিধারী যাদবকে প্রশ্ন করছিলেন তিনি অশ্বিনী বৈষ্ণবকে যে আপনি বলুন যে পাটনার থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত কটা ট্রেন গিয়েছে, পাটনার থেকে দিল্লি পর্যন্ত কটা ট্রেন আপনি চালু করেছেন, আপনি বিহারের জন্য কি করেছেন? আপনাদের এই যে সরকার চলছে তাতে তো বিহারের 12 জন এমপি সমর্থন করছি আমরা, তাহলে আপনি কি করেছেন? এই প্রশ্নগুলো করার মতো লোক কিন্তু রয়েছে জেডিইউর মধ্যে। এবং যেটা এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে যে বিহারে নীতিশ কুমার যদি আর মুখ্যমন্ত্রী না থাকেন, তাহলে কিন্তু জেডিইউর এই যে সাংসদরা যারা বিদ্রোহী সাংসদ কিংবা বলা যেতে পারে অ্যান্টি বিজেপি সাংসদ, তারা জেডিইউতে রয়েছেন, বিজেপি জেডিইউর সঙ্গে গঠবন্ধনে রয়েছে, তাই জন্য তারা আছেন, কিন্তু তারা বিজেপিকে কিন্তু চোখ বন্ধ করে সমর্থন করেন না। তারা কিন্তু যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন এবং সেই সময় কিন্তু গেম চেঞ্জার হিসেবে একমাত্র চন্দ্রবাবু নাইডু থাকবেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিহারটাকে ধরে রাখা বিজেপির কাছে কিন্তু একটা মরণ বাচন লড়াই। তাই জন্য অমিত শাহ কখনো একদম সরাসরি এসআইআর করানোর চেষ্টা করছেন এবং সেটা অনেকেই বলছেন যে বিহারে যেভাবে এসআইআরটা হলো সেটা শুধুমাত্র বিহারের ভোটটাকে মাথায় রেখেই দেশের যে কেন্দ্রীয় সরকার তাদের মদতে হলো। এবং সেটা এই মুহূর্তে ইলেকশন কমিশন কিভাবে তারা করলো, এবং ইলেকশন কমিশনের বহু যারা প্রাক্তন কর্তা তারাই বলছেন বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারভিউ দিতে গিয়ে যে অত্যন্ত ব্লান্ডার একটা ডিসিশন ইলেকশন কমিশন নিয়েছে, যে একটা রাজ্যে ভোট হওয়ার 2 মাস আগে মাত্র তারা এসআইআর তার মতন একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিল যে ইন্টেন্সিভ রিভিশন হবে ভোটার তালিকায়, কিন্তু মানুষ মাত্র 1 মাস সময় পেলেন এবং তার মধ্যে মানুষ বাইরের রাজ্যে যারা আছেন, যারা অলরেডি শিফটেড হয়ে গিয়েছেন, তাদেরকে আবার ফিরে আসতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। এটা কি করে হতে পারে? এবং যে এসআইআর প্রায় 20 বছর 22 বছর পর পর হয়, সেটা হঠাৎ করে একদিনের নোটিসে শুরু হয়ে গেল। এটা ব্লান্ডার একটা ডিসিশন নিয়েছিল ইলেকশন কমিশন, সেটা ইলেকশন কমিশনেরই প্রাক্তন অনেক কর্তা এরকম ইন্টারভিউতে বলেছেন। এবং সেই জায়গা থেকে যে প্রশ্নটা উঠছে সেটা কি কেন্দ্রীয় সরকার কিংবা অমিত শাহের একটা মদত ছিল তার পেছনে? এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে রাহুল গান্ধীর ভোট চুরি যে অভিযান, অর্থাৎ ভোট চুরি করে এই সরকার তৈরি হয়েছে, এই যে অভিযানটা এবং ভোটার অধিকার যাত্রা 15 দিন ব্যাপী তিনি বিভিন্ন জেলায় চষে ফেলেছেন একদম। সেটা পূর্ণিয়া হতে পারে, সেটা পাটনা হতে পারে, একদম বিহারের রাজধানী পাটনা শহর সেখানে হতে পারে, কিংবা একদম চাক্কা জ্যাম তিনি যখন করেছিলেন পাটনা শহরে সেই সময়গুলো পর্যন্ত হতে পারে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অভূতপূর্ব সাড়া পেয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব। এবং রাহুল গান্ধী যেভাবে সারা দেশ থেকে আইএনডিআই এর জোটের বিভিন্ন নেতাকে একদম একত্রিত করেছিলেন, সেটা এমকে স্ট্যালিন হতে পারেন, সেটা অখিলেশ যাদব হতে পারেন, প্রত্যেকে একত্রিত হয়েছিলেন এবং সেখান থেকে যে লড়াইটা সেটা কিন্তু বিহারের মানুষের মধ্যে ঢুকে পড়েছে। সেটাকে কি কোথাও ভয় পাচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি? এবং শুধু ভারতীয় জনতা পার্টি নয়, তার সঙ্গে আরএসএস, এই প্রশ্নটা উঠছে। তা না হলে নরেন্দ্র মোদী একটা সিদ্ধান্ত নিলেন কয়েকদিন আগে যে 75 লক্ষ মহিলাকে
10,000 টাকা করে মাসে দেওয়া হবে, মাসিক কিস্তিতে একদম সেভিংস অ্যাকাউন্টে তাদের ঢুকে যাচ্ছে। তার সঙ্গে কি হচ্ছে, এই আরএসএস এর পক্ষ থেকে দত্তাত্রেয় তিনি হঠাৎ করে গিয়ে চলে যাচ্ছেন বিহারে পাটলিপুত্রে সম্মেলন করতে, সংগঠনকে মজবুত করতে এবং বিহারে ভোটের কাজে লাগাতে। এবং তিনি বলছেন যে টাকা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, টাকা যত লাগবে দেওয়া যাবে, কিন্তু বিহার জিতিয়ে আনতেই হবে। কেন এতটা আকুলতা, এই প্রশ্ন কিন্তু উঠছেই। এই মুহূর্তে কোথাও কি গিয়ে বিহারের মধ্যে যে ভারতীয় জনতা পার্টির ভোটগুলো, সেগুলোকে কি কোথাও গিয়ে একটা মাইনাস করার চেষ্টা করছে অন্য কোনো দল, এবং সেই দলের নাম কি জনসুরাজ দল, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এক সময় যে প্রশান্ত কিশোরের সাহায্য নিয়ে তিনি জয়লাভ করেছেন নরেন্দ্র মোদী 2014 সালে, সেই প্রশান্ত কিশোর কি কোথাও গিয়ে একটা বিজেপির যে একদম এত বছরের ভোট ব্যাংক সেখানে হাত বসানোর চেষ্টা করছে, সেটাও কিন্তু অনেকে মনে করছেন। সুতরাং বিভিন্ন প্রেক্ষাপট কাজ করছে এই মুহূর্তে। বিহারে কিন্তু অবশ্যই নীতিশ কুমারকে জেতাতে না পারলে নরেন্দ্র মোদীর দেশের যে সরকার এনডিএ সরকার চলছে, সেটা টিকে থাকার বেশ খানিকটা চাপ রয়েছে। 2024 সাল থেকে যে কথাটা বলে আসছে বিরোধীরা, সেই প্রেক্ষিতটা কিন্তু তৈরি হতে পারে। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, সেই প্রেক্ষিতটা সম্পূর্ণভাবে তৈরি না হলেও নরেন্দ্র মোদীকে কিন্তু দেশের প্রধানমন্ত্রী আসন থেকে এবার পদত্যাগ করতে হতে পারে যদি বিহারে তিনি জেতাতে না পারেন। অর্থাৎ তার যে মোদী ম্যাজিক, সেটা যদি কাজ না করে, তাহলে কিন্তু নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হতে পারে। তার কারণ তার অলরেডি 75 বছর পূরণ হয়ে গিয়েছে এবং আরএসএস এবং নরেন্দ্র মোদীর মধ্যে যতই ভালো সম্পর্ক দেখানোর চেষ্টা করা হোক না কেন, লালকেল্লা কিংবা মন কি বাতের অনুষ্ঠান কিংবা আরএসএস এর ডাক টিকিট, সেটাকে যতই একদম ফলাও করে প্রধানমন্ত্রী প্রকাশ করুন না কেন, তাদের মধ্যে যে একটা কোল্ড ওয়ার চলছে, সেটা তো বোঝাই যাচ্ছে যে জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতির পদ থেকে কোনোভাবেই তাকে সরানো যাচ্ছে না। অন্য কোনো মানুষকে এখনো পর্যন্ত কেন এনে বসানো যাচ্ছে না, সেইটা দেখে এই সিদ্ধান্তটাতে আসাই যায় যে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে। কিন্তু সমস্ত কোল্ড ওয়ার পরে হবে, ভেতরের সমস্যা পরে মেটানো যাবে, কিন্তু আগে জিততে হবে বিহার, সেটা বোধহয় আরএসএস ওই মুহূর্তে বেশ খানিকটা মালুম করতে পেরেছে। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।